আচ্ছা, আমাদের পেপার, হ্যাঁ পেপার টু এর নিয়ে ডিসকাশন করছি একটু। তো পেপার টু তে যদি আমরা, পেপার টু তে আমাদের একটা জিনিস দেখতে হবে। দেখো যে আমরা যদি, আমাদের টার্গেটটা আসলে কি, এটা আগে আমাদেরকে ফাইনালাইজ করতে হবে যে আমরা আসলে টার্গেটটা কি। আমরা কি খুব ভালো একটা নাম্বার চাই, মানে এ স্টার চাই, নাকি আমরা মোটামুটি হলেই হবে, কোনটা চাই সেটা আমাদেরকে ডিসাইড করতে হবে। এবং পরীক্ষাটা আসলে কিভাবে দিলে আমি কম পরিশ্রম করে কম কষ্ট করে মোটামুটি একটা ভালো রেজাল্ট নিয়ে আসতে পারবো। অবশ্যই যে এ স্টার চায় তার তো এই সুযোগটা নাই যে সে অল্প একটু পরে এ স্টার নিয়ে আসবে, এটা কিন্তু হয় না কখনো। এ স্টার যারা পায় যে কোনো সাবজেক্টে, তাকে সেই সাবজেক্টের জন্য অনেক সময় দিতে হয়, ঠিক আছে। তো তাহলে পেপার টু তে, এই জাবির একটু মিউট রাখো। আচ্ছা, তো তো সেই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো, যে প্রথমত আমাদের, আমার আমার জায়গা থেকে আমাকে যদি কেউ বলে যে স্যার বাংলা নিয়ে আমি কি করব, আমার বাংলাতে খুব সমস্যা, কিংবা বাংলা নিয়ে তো স্যার আমি বুঝতেছি না কতটুকু পরিশ্রম করব, আমি কিন্তু তাকে সেই সাজেশনটাই দিব যেটা আমি সবসময় দিই, যে এত প্রেশার নেওয়ার দরকার নেই, বাংলা নিয়ে এত প্রেশার নেওয়ার দরকার নেই। এবং বাংলাতে 89% পেলাম নাকি 88% পেলাম, এটা নিয়ে এত টেনশন নেওয়ার কিছু নাই। মোটামুটি একটা ভালো রেজাল্ট, মোটামুটি ভালো রেজাল্ট মানে হচ্ছে 70+। 70+ মার্কিং আসলেই, মানে বি আসলেই কিন্তু হয়ে যায়, ঠিক আছে। অ্যান্ড বি আসাটা কিন্তু ডিপেন্ড করে ওইখানে গ্রেডের কিন্তু ডিফারেন্স। এখানে আমরা বি বলতে বোঝাচ্ছি 140, অনেক সময় 140-তে এ হয়ে যায়। তো মানে আমি আমার জায়গা থেকে টার্গেট রাখি যে 200-এ 140, 200-এ 140 পাওয়ার মতো প্রিপারেশনের সময় কিন্তু খুব বেশি না যে তোমার ফিজিক্স ম্যাথ এগুলো বাদ দিয়ে তোমার বসে বসে বাংলা পড়তে হবে, এরকম সিচুয়েশন না। সিস্টেমিক ওয়েতে তুমি পড়ে 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 সবগুলো জিনিসকে শিখে ফেললা, আয়ত্ত করলা, তুমি জানো কিভাবে পরীক্ষা দিতে হয়, কি কি আসে, এগুলো সম্পর্কে তোমার আইডিয়া আছে। পরীক্ষা দাও, কোনো প্রেশার নাই, সুন্দরভাবে বাংলা পরীক্ষাটা শেষ হয়ে যাবে। প্রথম দিকেই বাংলা পরীক্ষা, বাংলাটা শেষ হলেই একটা রিলিফ, দেন অন্যান্য সাবজেক্ট গুলোতে ফুল এফোর্ট দিয়ে পরীক্ষাটা দাও, এটা হচ্ছে আমার সাজেশন। তো সেইখানে পেপার টু তে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে ফুল অ্যান্সার করা। আমাদের পেপার টু তে 110 নম্বরের পরীক্ষা, 110 নম্বর, এবং সময় হচ্ছে 1 ঘন্টা 30 মিনিট। 1 ঘন্টা 30 মিনিট, যেটা আমাদের অনেকেরই অবজেকশন, স্যার এত নাম্বার এত কিছু লেখা, মাত্র 1 ঘন্টা 30 মিনিট কেন, চিঠিতে রচনাতে কতক্ষণ বেশি দেওয়া। তো এটা আসলে ওইভাবেই ক্যামব্রিজ বানিয়েছে যে তোমার এইখানে প্রেশারটা নিয়েই লিখতে হবে, এবং ওইখানে যেহেতু রাইটিং পার্ট, ওখানে রাইটিং এর জন্য রাইটিং ধীরে সুস্থে লিখবা, ওইটা ভাবে তারা যে চিঠি রচনা আস্তে ধীরে তুমি লিখবা, তোমাকে 2 ঘন্টা টাইম দিলো। আর এখানে গ্রামাটিক্যাল অংশ বেশিক্ষণ লাগবে না, গ্রামার গুলো তাড়াতাড়ি করে ফেলবা, কোশ্চেন আনসার লিখে ফেলবা। ওভাবে চিন্তা করে তারা প্রশ্নটা বানিয়েছে। কিন্তু আমাদের জন্য উল্টাটা হয়ে যায়, আমরা কষ্ট পেয়ে যাই। তো 1 ঘন্টা 30 মিনিটে 110 নম্বরের প্রশ্ন পরীক্ষাটা আমাদেরকে দিতে হবে। তো পরীক্ষা দেওয়ার সময় আমাদের যে কাজটা করতে হবে সেটাও বলি, প্রিপারেশনেরটাও বলি। পরীক্ষা দেওয়ার সময় আমাকে অবশ্যই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর, এগুলো করে ফেলতে হবে। এটা আমি ঠিক কয়েকদিন আগেও বলেছিলাম, কিন্তু আজকে আবার বলছি, একটা দরকার আছে এই কারণে। সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর এগুলো আমাদেরকে অবশ্যই প্রাইমারিলি প্রথমে দিয়ে ফেলতে হবে, খুব তাড়াতাড়ি এটা দিয়ে ফেলতে হবে। টাইম আর বললাম না, তোমরা তোমাদের জায়গা থেকে বুঝে নিবা, এই যে মক টু দেওয়ার সময় এটা দেখবা, এই সন্ধি, বাগধারা, বাক্য রূপান্তর খুব তাড়াতাড়ি তুমি দিয়ে ফেলবা, অত টেনশন নেওয়ার কিচ্ছু নাই। এরপর থাকবে ক্লোজ পরিচ্ছেদ, মানে হচ্ছে শূন্যস্থান পূরণ। এখানে তোমাকে ডিসাইড করতে হবে যে তুমি, এটা তোমার কাছে কঠিন নাকি সহজ। একেবারে সম্পূর্ণ তোমার দায়িত্ব, এটা কঠিন নাকি সহজ এটা বোঝা। কারণ পরীক্ষা যেদিন দিবা সেদিন আমি থাকবো না, কোনো টিচার থাকবে না, কেউ থাকবে না, এবং তোমার ফ্রেন্ডও থাকবে না যে বাংলা ভালো পারে কিংবা খারাপ পারে। তো তোমাকে বসে নিজের ডিসাইড করতে হবে, আচ্ছা এটাকে আমার কাছে কঠিন নাকি সহজ। এটা তুমি কিভাবে বুঝবা? পরে কন্টেন্টের দিকে একটু তাকানো, পড়েও না, চোখ দিলেই তো বোঝাচ্ছে যে হ্যাঁ আম নিয়ে এসেছে, হ্যাঁ এটা হচ্ছে সাহিত্য নিয়ে এসেছে, আচ্ছা হ্যাঁ এটা হচ্ছে ফিলোসফি নিয়ে এসেছে। তো এটা তো পড়লেই দেখা যায় যে কি কন্টেন্টে লেখা। কন্টেন্টটা যদি তোমার প্র্যাকটিসের ভিতরে থাকে, জানাশোনার ভিতরে থাকে, তার মানে এটা সহজ। আর যদি এটা টপিকটা তুমি কোনোদিন দেখোই নাই, এমন কোন একটা কিছু মঙ্গল গ্রহ নিয়ে লিখছে, কিংবা বিজ্ঞানের সাইন্টিফিক কোনো নাম নিয়ে লিখছে, তো সেগুলো তো তুমি কখনো বাংলাতে প্র্যাকটিস করো না, তার মানে এটা তোমার জন্য কঠিন হতে পারে। বক্সে শব্দ থাকে, বক্সের শব্দের দিকে তাকালেও বোঝা যায় যে এই শব্দগুলো কি চেনা নাকি অচেনা। পড়া না, প্রত্যেকটা শব্দ পড়তে নিলেই কিন্তু তুমি ধরা খেয়ে যাবে, কারণ তোমার সময় নষ্ট হবে। তুমি চোখ দিয়ে দেখে যে হ্যাঁ বক্সের শব্দগুলো কিরকম, বড় বড় কঠিন কঠিন শব্দ নাকি জানাশোনা শব্দগুলো,
এইটা দেখে তোমাকে ডিসাইড করে ফেলতে হবে উইদিন এ মিনিট, 1 মিনিটের মধ্যে তোমাকে এটা ডিসাইড করে ফেলতে হবে যে প্রশ্নটা সহজ নাকি কঠিন। তো শূন্যস্থান পূরণটা যদি কঠিন হয় তাহলে একটু টাইম, এটাকে একটু পিছাই দিতে হবে, এটাকে পরে অ্যান্সার করতে হবে। আর সহজ হলে তখনই অ্যান্সার করতে হবে। তো এটা করলা। এরপর থাকতেছে হচ্ছে এমসিকিউ, বোধ জ্ঞানের বহু বিকল্প প্রশ্ন। মানে হচ্ছে এমসিকিউ, এই ক্ষেত্রে আমাদের কোনো অপশন নাই যে এটা আমি পরে দিব না আগে দিব, সেই ভাবনার তো কোনো সুযোগই নেই, এটা আমাকে করতেই হবে। আমরা ইনসার্টটা নিব, এমসিকিউ গুলো বের করবো, 26 থেকে এমসিকিউ শুরু হবে, কোশ্চেন নাম্বার 26, 27। ইনসার্টে ওই সিরিয়াল অনুযায়ী যাবে, একদম শিওর। আগের ইয়ারের কোশ্চেন গুলোতে আমরা অনেক সময় এলোমেলো পাই, কিন্তু 2017, 18 থেকে কিন্তু এখন আমাদের পর্যন্ত কিন্তু ওই একইভাবে থাকবে, সিকোয়েন্স মেনটেন করে প্রত্যেকটা অনুচ্ছেদ থেকে, প্রত্যেকটা প্যারা থেকে, ওই প্যাসেজটার প্রত্যেকটা প্যারা থেকে 26, 27, 28 ওই সিরিয়ালে থাকবে, এবং প্রত্যেকটা প্যারা থেকে একটা করে থাকবে, নর্মালি এটা থাকে। কিন্তু তুমি যদি দেখো প্যারা আসে 6টা কিন্তু তোমার এমসিকিউ 7টা, তার মানে হচ্ছে ওই 6টা প্যারার ভিতরে কোনো একটা প্যারাতে 2টা কোশ্চেনের অ্যান্সার থাকবে। ওইটা কিভাবে থাকবে? ওই প্যারাটা শুরুতেই যদি তুমি ধরো 26 এর উত্তরটা যদি একদম শুরুতেই থাকে, তার মানে ওই প্যারার নিচে তো আরো কিছু লাইন ছিল, ওই লাইনগুলোতে 27টা থাকতে পারে। এই সিকোয়েন্সটা তুমি ধরতে পারবে, তুমি করতে নিলে, জাস্ট প্র্যাকটিস করতে নি, মানে ওইটা করার সময় তুমি বের করতে পারবে, এর আগে আমরা বুঝতে পারবো না। 26 বুঝলা, পেয়ে গেলা, ডাক দিলা। 27 ঠিক যদি দেখো ওইটার উপরের দিকেই তুমি পেয়ে গেছো, তার মানে আরো কিছু লাইন বাকি ছিল, তাহলে ওই লাইনগুলোর ভিতরে তুমি 27টা খুঁজবা। পেলা না, তখন তুমি সেকেন্ড প্যারাতে গিয়ে তুমি দেখলা, মানে ওইভাবে খুঁজে কোন প্যারাতে 2টা এমসিকিউ আছে সেটা বের করে ফেলতে পারলেই আমাদের সিরিয়ালটা হয়ে যাবে। আর কখনো কখনো চাইলে ক্যাম্পাস এটা করতে পারে, একদম লাস্টের দিকে যে কোশ্চেনটা দিতেছে এমসিকিউ সেটা ওভারঅল পুরো প্যারাগ্রাফটার উপর বেস করে, তুমি যে এতক্ষণ ধরে টিক দিয়ে 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 আসলে নিশ্চয়ই তুমি বুঝেছো যে কি টপিকে আলাপ হচ্ছে, ইন্টারনেট আমাদের লাইফে কিভাবে ইম্প্যাক্ট ফেলতেছে। তাহলে লাস্টে দিল যে ইন্টারনেট সম্পর্কে লেখকের ধারণা কি। তাহলে ইন্টারনেট সম্পর্কে লেখকের ধারণা কি, ওইটা তো তুমি প্যাসেজের উপরের প্রশ্নগুলো করতে করতেই তুমি জেনে ফেলছো যে উনি এটি বলতেছেন যে আমাদের আসলে ইন্টারনেট ব্যবহারে অনেক সতর্ক হওয়া উচিত। তাহলে তুমি এখানে অপশনে থাকবে এরকম যে এই লেখক ইন্টারনেটের ভালো দিক নিয়ে আলোচনা করলেও সতর্কতাকে গুরুত্ব দিয়েছে, তাহলে তুমি তখন ওই অপশনটা ঠিক দিবা। তো ওভাবে করে এমসিকিউটা করে ফেলতে হবে। এবং এমসিকিউর জন্য আসলে প্র্যাকটিসের কথা যদি বলে স্যার একটা এমসিকিউ পড়ান, হ্যাঁ আমি পড়াতেই পারি, কিন্তু ওটাতে যতটা ফ্রুটফুল হবে ততটা, মানে ততটা ফ্রুটফুল হবে না আসলে, যতটা তুমি যদি প্র্যাকটিস করে করে ফেলো। আর আগে যারা পড়ে, যারা ছোট 8, 9 এর থেকে পড়তেছে, তারা কিন্তু আসলে প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে এমসিকিউ করতে পারে, যে 2018 সালের এমসিকিউ প্যাসেজটা আমি পড়াই দিলাম, তারপর সেই উত্তরগুলো বের করলো, এটা করা যায়। কিন্তু যেহেতু আমাদের সেই টাইম নাই, তুমি নিজে থেকেই করবে। আমি সবগুলো কোশ্চেন দিয়ে রাখছি, আবার আমি কয়েকটা কোশ্চেন দিব, বিশেষ করে 20, 23, 24, 22 এই ইয়ারের কোশ্চেন গুলো আমি তোমাদেরকে দিব। তখন তোমরা ওগুলো বসে বসে প্র্যাকটিস করলেই এমসিকিউর প্র্যাকটিসটা হয়ে যাবে। তো এটা গেল হচ্ছে এমসিকিউ। দেন হচ্ছে এটা তুমি করে ফেললাম, তারপর আস্তে আস্তে বোধ জ্ঞানের বহু এই মুক্ত প্রশ্ন ও শব্দার্থ, মানে প্রশ্ন উত্তর ও শব্দার্থ। এখানে 6টা প্রশ্ন থাকবে, 5টা শব্দার্থ থাকবে। শব্দার্থ নিয়ে অনেক ঝামেলা, যে স্যার শব্দার্থ কি করব, শব্দার্থ তো স্যার পারি না, কি করা যেতে পারে স্যার, পরীক্ষায় 10টা নাম্বার স্যার, একদম না লিখলে তো স্যার অনেক লস হয়ে যাবে। অবশ্যই অনেক লস হয়ে যাবে 10টা নাম্বার যদি আমরা মিস করি, কিন্তু পড়বাটা কেমনে বলো? আমি চাইলেই আমি তোমাকে অনেক লিস্ট দিতে পারি, অনেক অনেক শব্দার্থ দিতে পারি, ডিকশনারি দিয়ে দিতে পারি একটা, কিন্তু তুমি কি ডিকশনারি পড়বো বসে বসে? এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। তো সেই ক্ষেত্রে যেটা আমরা করতে পারি, আমরা যখন পড়ি, যখন যত সময় আমরা যা পড়তেছি কিংবা পরীক্ষা দিচ্ছি, যখন যা পড়তেছি, বাংলা কোনো ওয়ার্ড যদি আমি না বুঝতেছি, ওটাকে, ওটার মিনিংটা খুঁজতে খুঁজে বের করার চেষ্টা, এটা আমাকে জিজ্ঞেস করে কিংবা বাসার বাবা মাকে জিজ্ঞেস করে, অথবা ইন্টারনেটে লিখেও জানা যায় যে এই শব্দটার মানে কি। মানে ওভাবে কিছু শব্দের মানে যদি আমরা শিখে রাখি, যে শব্দগুলো আমি বলতেছি কিন্তু বুঝতেছি না অর্থ, এরকম শব্দগুলো সম্পর্কে যদি জেনে রাখি, সেটা হয়। সেন্টেন্সটা যখন থাকবে, প্যাসেজটা যখন থাকবে, প্যাসেজে ওয়ার্ডটা নিচে আন্ডারলাইন থাকবে, আশেপাশের সেন্টেন্স পড়ে বোঝার চেষ্টা করতে হবে এটার অর্থ কি হতে পারে। কিন্তু তার মানে যে তুমি ফুল মার্কস পাবা তা কিন্তু না।
তুমি যদি ওই সেন্টেন্স পড়ে বুঝে একটা অর্থ বুঝলা, তারপর সেটাকে তুমি ডিটেলে ব্যাখ্যা করে লিখলা, তাহলে কিন্তু তোমাকে নাম্বার দিবে না, মানে দিবে 1 মার্ক দিবে যদি তুমি মানে ওই ওয়েতে থাকো, মিনিংটার দিকে ঠিক দিকে থাকো, তাহলে তোমাকে 2-তে 1 দিবে। আর ওইটা সিনোনিমটা যদি তোমার জানা থাকে তাইলেই একমাত্র তুমি 2 পাইতে পারো। তো 2 নাম্বারটা পাওয়ার জন্য একটা ওয়ার্ডে ওই যে আমরা কিছু ওয়ার্ড শিখতে পারি পাস্ট পেপারে যেগুলো করতেছি, সেগুলো দেখে সেখান থেকে আমরা করতেছি, ওভাবে করে। কিন্তু শব্দার্থ অংশটা নিয়ে অতটা চিন্তিত হলে হবে না। আমরা সন্ধি, বাগধারা এবং বাক্য রূপান্তরের জন্য যতটুকু পরিশ্রম করব, ওয়ার্ড মিনিং এর জন্য আমরা ততটুকু পরিশ্রম করব না, কারণ ওটা করার সুযোগটা আমাদের কাছে তো নাই। আমরা তো কত লিস্ট করব, লিস্ট করে আমি লিস্ট তোমাদের পাঠিয়ে দিব, লিস্ট পাঠিয়ে দিব মানে আমার অলরেডি ফোল্ডারে দেওয়া আছে। তো আমি লিস্ট দিয়ে দিতে পারি, তুমি দেখে পড়ে নিতে পারো, কিন্তু কতগুলো পড়বা আর কতগুলো মনে রাখবা, এটা একটা বড় কথা। তো এখান থেকে হচ্ছে এই এটা গেল, বাকি থাকলো প্রশ্ন উত্তর। এইখানেও সেম জিনিস। তো কি জয়েন করেছো? হ্যালো স্যার। হ্যাঁ, হ্যালো। জি, একটু আগে আসতেন, 20 মিনিট পরে আসতেন। স্যার মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, শুনো, আমি পেপার 2 নিয়ে কথা বলছি, এটা কাজে লাগবে। তো তাইলে বোধগানের মুক্ত প্রশ্ন মানে প্রশ্ন উত্তর এবং শব্দার্থের ক্ষেত্রে শব্দার্থের অংশটুকু নিয়ে আমরা অতটা চিন্তিত হচ্ছি না, কিন্তু প্রশ্ন উত্তর আমাদেরকে লিখতেই হবে। এখন দেখো, এমসিকিউ তো করে ফেলছো, এখন প্রশ্ন উত্তর লিখবা। তোমার কাছে ক্লোজ প্যাসেজটা কঠিন লাগছিল, ক্লোজ প্যাসেজটা বুঝতেছিল না, মানে একদমই যে আমি যেরকম দিছি ওরকম টাইপের কঠিন একটা দিয়ে রাখছে। তো সেই ক্ষেত্রে কি করবা? প্রশ্ন উত্তর লিখবা নাকি শূন্যস্থান পূরণ করবা? এখন এই যে আমাদের কে জানি, ভুলে গেলাম। এই এখন যদি তুমি বলো যে এ তো মানে জাবিরই তো মনে হয়, হ্যাঁ জাবির যেমন শূন্যস্থানে অনেক এফোর্ট দিয়েছিল, 18 পেয়েছিল, 20-তে 18 পেয়েছিল, কিন্তু সে কোশ্চেন আনসার 4টার মতো লেখা নাই, 4টা থেকে 5টার মতো কোশ্চেন আনসার লেখা নাই। ঠিক আছে? তো এটা একটা ডিসিশনের ব্যাপার, এবং ও কিন্তু ও বলতেছে যে স্যার এটা লিখে আমি যে নাম্বার পেয়েছি, তাও তো আমি নাম্বার পেয়েছি এখানে সময় দিয়ে, এমসিকিউ তো সে সময় দিয়েছিল ভালো এবং 10 পেয়েছিল। তো তাইলে ওইটা একটা লজিক্যাল জায়গা, ঠিক আছে। কিন্তু তুমি একটা জিনিস দেখো যে ও যখন 4টা কোশ্চেন আনসার অ্যাটেম্প করতেছে না, মানে লিখতেছে না, 4x6, এক একটা কোশ্চেনের 6 মার্ক, তাহলে 4x6 24 মার্কস, 24 মার্কস চলে যাচ্ছে, কিংবা 5টা না লিখতে পারলে 30 মার্কস চলে যাচ্ছে। তো সেইটা কি হবে? তো সেই ক্ষেত্রে তুমি এইটা যখন তোমার কাছে কঠিন লেগেছে এবং তুমি দেখতেছো যে না কোশ্চেন আনসারটা আসলে অত কঠিন না, তুমি চাইলে কোশ্চেন আনসারটা একটু পড়েই উত্তরগুলো বের করে লিখে ফেলতে পারবা। মনে রাখতে হবে, যদি তুমি উত্তরটা বের করতে পারো, জাস্ট যে প্রশ্নটা করা হয়েছে সেই প্রশ্নের উত্তরটা তুমি জানো যে হ্যাঁ এই 4টা পয়েন্টই, এই 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 কথাগুলোই হচ্ছে এখানে বসবে, তাহলে অটোমেটিক্যালি কিন্তু তুমি 4 মার্কস পেয়ে যাচ্ছ। তার মানে 6-এর ভিতরে 4 কিন্তু তুমি খুব দ্রুতই পেয়ে যাচ্ছ। এইবার তোমাকে উত্তরটাকে একটু সাজিয়ে লিখতে হবে, একটু ঘুরিয়ে পেঁচিয়ে লিখতে হবে, যেটা নিয়ে আমরা একটু পরে কথা বলবো। তো কিভাবে লেখা যেতে পারে, ওই জায়গায় ওই এফোর্টটা দিয়ে তুমি 2 মার্কসের জন্য ওই এফোর্টটা দিচ্ছ, তাইলে। এবং ওই এফোর্টটা যদি তুমি 2 মার্কসের জন্য খুব বেশি এফোর্টও না দাও, মোটামুটি দাও, তাহলে 5 পেতে পারো, 5 পাওয়া যায় যদি উত্তরটা রিলেভেন্ট ভাবে হয়। তাহলে 5-6 এর জন্য আমরা এখানে স্ট্রাগলটা করতেছি। তার মানে কোন একটা মানুষ যদি ধরো আমাদের ভিতরে কেউ অথবা অন্য কেউ যে অত ভালো প্রিপারেশন নেয় না, সে অত বেশি ভালো মতো পড়ে নাই, মোটামুটি বাংলা পারে, ও লেভেল পরীক্ষা নিজে নিজে দিচ্ছে, কোনো টিচারের কাছেও পড়া নাই, মকও দেয় নাই, ও কিন্তু কি করবে, ও কিন্তু ওই কপি পেস্ট করবে, ওখান থেকে তুলে দিবে। তুলে দেওয়াটা নিষেধ, কিন্তু তুলে দিবে। কিন্তু যখন কপিটা দেখবে যে হ্যাঁ উত্তরটা ওখান থেকে আসছে, একদম শূন্য কিন্তু দিয়ে দিবে না, এতটা রুট কিন্তু হবে না, তখন কিন্তু ও কিন্তু ওইখানে 2 কিংবা 3 পেয়ে যাবে। আর একটু যদি ঘুরিয়ে লেখে তাহলে কিন্তু ও 3-4 পেয়ে যাবে। তাহলে দেখো এখানে কতগুলো নাম্বার ইজিলি পাওয়া যাচ্ছে, এখানে 36-এর ভেতরে অ্যাটলিস্ট 24 ইজিলি পাওয়া যাচ্ছে। তাইলে তোমার এইখানের এফোর্টটা কতটা, মানে এই এফোর্টের জন্য এইখানে স্কিপ করে যাওয়াটা কতটা বুদ্ধিমানের কাজ। বরঞ্চ এইটা লিখে ওখানে যদি তুমি সবগুলো শব্দের অর্থ নাও লিখতে পারো, ওখান থেকে যদি তোমার 10 মার্কস চাই, তুমি 5টা লিখতে পেরেছিলে, আর 5টা লিখতে অনেক টাইম আপ হয়ে গেছে, 5টার ভিতর 3টা হয়েছে, 6 মার্ক পেয়েছো, কিন্তু এখানে সব তুমি লিখেছিলা, তাহলে এই দুইটা যোগ করে কিন্তু অবশ্যই এইটাই এফোর্ট দেওয়ার থেকে এইটাই এফোর্ট দিয়ে কিন্তু তোমার বেশি নাম্বার আসতেছে। সুতরাং তোমার ওই মোমেন্টে যখন তুমি কোশ্চেন আনসারের প্যাসেজটা দেখলা, দেখে বুঝলা যে না এটা মোটামুটি সহজ আছে, এখন তুমি ঘড়ির টাইম দেখলা, দেখে তুমি একটা ডিস্ট্রিবিউট করে ফেললা, আগে বাকি সব তো লিখেই ফেলছো, সন্ধি বাগধারা এমসিকিউ এগুলো তো হয়ে গেছে।
অলরেডি তো তোমার টাইম একটা পাস হয়ে গেছে, 50 মিনিট শেষ হয়ে গেছে, আমার তো 40 মিনিট আছে, কিংবা 45 মিনিট গেছে আর 45 মিনিট আছে। তখন তুমি ওই অনুযায়ী এইটা অথবা এইটা করা শুরু করবে। এইটাও আমি আসলে নিজে শিওর না যে আসলে কোনটা করলে বেটার হবে। তুমি নিজে তখন সেই মোমেন্টে ভেবে নিবা যে আমি কি এখানে কি দিব এফোর্ট, না এখানে দিব। যদি এটা এফোর্ট, এটা অবশ্যই এফোর্ট দেওয়া উচিত, আমি বলবো না যে এটা দিওই না। তো এটাকে যেহেতু এফোর্ট দিতে চাচ্ছ, তখন তুমি এখানে একটু তাড়াতাড়ি করে লেখো এই উত্তরগুলো। তাড়াতাড়ি করে লেখো এখানে, অনেক চিন্তা করে, খুবই সুন্দর করে, সিক্স এর টার্গেটে না লিখে। তুমি যেহেতু উত্তরগুলো বের করে ফেলতে পারতেছো, তুমি জানো ডিরেক্ট কপি পেস্ট করা যাবে না, তুমি ডিরেক্ট কপি পেস্ট করতেছো না, একটু গুছিয়ে লিখতেছো। তুমি এখানে 4-5 করে পেয়ে যাবে প্রত্যেকটা কোশ্চেনে। দ্রুত লেখো, দ্রুত লিখে তারপর তুমি শূন্যস্থান পূরণটা শুরু করো। অথবা শূন্যস্থান পূরণটা একটা টাইম ধরো যে হ্যাঁ আমি 15 মিনিট করবো, 45 মিনিট শেষ হয়ে গেছে, আর 15 মিনিট কিংবা 10 মিনিট আমি এই শূন্যস্থানের জন্য খরচ করবো। তুমি 10 মিনিট শূন্যস্থানের জন্য খরচ করলা, তারপর বাকি 35 মিনিটের এর মধ্যে তুমি এগুলো লিখে ফেললা। মানে ওইভাবে এই শূন্যস্থান পূরণটা এবং কোশ্চেন অ্যান্সারটা তোমাকে কমপ্লিট করতে হবে। মনে রাখবা যে কখনোই ক্যামব্রিজ এইটা কঠিন দিবে আবার এইটাও কঠিন দিবে এই কাজ করবে না। মানে এত টাফ কোশ্চেন দিবে না। আর এরকম টাফ কোশ্চেন যখন দেয়, তখন কিন্তু গ্রেড নেমে যায়, মানে 150-এও স্টার হয়ে যায়, অনেক সময় 150-60-এ স্টার হয়ে যায় কেস হয়। তো তাহলে তখন কিন্তু স্টারের নাম্বার, মানে প্রত্যেকটা গ্রেডের নাম্বারই কিন্তু তারা কমিয়ে দিবে। কমিয়ে দিলে তখন তুমি আবার বি পেয়ে যাচ্ছ। তো তখন কঠিন হলে হতাশ হওয়ার কিছু নাই যে কঠিন, আবার এমন ভাববা না যে তোমার কাছেই শুধু কঠিন লাগতেছে। এটা যদি হয় তার মানে হচ্ছে তুমি তাহলে বাংলা বেশি প্র্যাকটিস করো না, তাই তুমি বুঝতেছো না কোশ্চেনটা শুধু তোমার কাছে কঠিন নাকি সবার কাছে কঠিন। তো ওইটা বুঝতে পারতে হবে। তো ওই অনুযায়ী ফুল অ্যান্সারটা করা মাস্ট। ফুল অ্যান্সার আমাকে করতেই হবে। এবং আমি সবাইকে বলবো যে মক যেটা দিচ্ছ, মক পেপার টু যেটা, মক মকে যে দিচ্ছ, মক টুতে, সেইখানে অবশ্যই ফুল অ্যান্সার করবা। একদম 1.5 ঘন্টা টাইমই রাখবা, ঘড়ি ধরে রাখবা, এবং ফুল অ্যান্সার করবা। এই যে আমাদের সাথে তৌসিফ আছে, সে পরীক্ষা দিয়ে ফেলছে অলরেডি এবং ফুল অ্যান্সার করছে। তো যেহেতু সে করতে পারছে, সবাই করতে পারবে। তৌসিফ ফুল অ্যান্সার করছো না? জি স্যার। হুম। প্রশ্ন তো সহজ ছিল না, বলো না ওদেরকে, ঠিক আছে? ওকে। পেপার টু সহজ ছিল না? পেপার টু সহজ ছিল না? জি স্যার, মোটামুটি সব ছিল ভালো। মোটামুটি সহজ ছিল, আগের মতো অত ফালতু প্রশ্ন দেয়নি। ঠিক আছে, তো আশা করি ওরাও পারবে। তো তাহলে স্যার ভালো। হ্যাঁ বলো। আগের বার তো ভালো হয়েছে স্যার, আগের বার তো একদম এ, কি কই, বলবো। আগের বার তো অত বেশি খারাপ করো নাই, মোটামুটি তোর গ্রেড পাইছো। কিন্তু স্যার পেপার টু এ বেশি সময় লাগছিল। তুমি কি 1 ঘন্টা 30 মিনিটে বেশি লিখছিলা প্রত্যাশা? স্যার 1 ঘন্টার আম, আরো কয়েক মিনিট বেশি লাগছিল। 1 ঘন্টা না, 1 ঘন্টা 30 মিনিট, 1 hour 30 minutes। হ্যাঁ হ্যাঁ, মানে 1.5 ঘন্টার একটু বেশি লাগছিল, কয়েক মিনিট বেশি। না, কয়েক মিনিট বেশি লাগাবেন না, পরীক্ষায় কিন্তু একটা মিনিটও বেশি দিবে না, ঠিক আছে? হ্যাঁ, ওই যে কোশ্চেন গুলাতে বেশি টাইম লাগছিল। হ্যাঁ, ওইটাই ব্যবস্থা করতে হবে, কিভাবে ব্যবস্থা করেন সেটা করবেন এবং এবারও দেখবেন, ট্রাই করেন। আচ্ছা, তো এইটা গেল। এখন পেপার টু এ দেখো কয়েকটা জায়গা নিয়ে আমি একটু কথা বলি। যেমন ধরো, হ্যাঁ আরিফা কিছু বলতেছে। আর 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 কয়টা এক্সাম নিবে? আমি তো টোটাল 4টা মক নিতে যাচ্ছিলাম, তোমাদের সাথে মনে হয় 4টা নিতে পারবো না, 3টা নিব। ওকে। 3টা নিব, কারণ কি এক্সাম বেশি নিতে থাকলে পড়াও তো লাগবে, আমাদের পড়ার জিনিসগুলো তো দেখতে হবে, এবং এই এই পেপার, কোশ্চেন পেপারের জিনিসগুলো তো আমাদের ডিসকাশন করতে হবে। তো ওই জন্য 3টা নিব, ধরো 3টা নিলাম আর একটা নিলাম পরে। আচ্ছা, তো এখন যেটা বলতে চাচ্ছিলাম, সন্ধি বাগধারা বাক্য রূপান্তর, এইটার নির্দিষ্ট সাজেশন আছে, নির্দিষ্ট টপিক আছে, সেগুলো আমরা পড়তে পারি। শীট দেওয়া আছে, ওয়ার্কশিট অনেকগুলো দেওয়া আছে, সেখান থেকে আমরা পড়তে পারি। তোমরা শুধু মাথায় রাখবা 2018 থেকে 2024, এই কয়টা ইয়ারের কোশ্চেন পেপারে যেগুলো আছে সেগুলো ভালো করে পড়বা। ইভেন বাগধারা, বাক্য রূপান্তর। বাক্য রূপান্তর কি হবে, 18 থেকে 24 সালে যেগুলো আছে সেগুলো যদি তুমি একসাথে খাতায় লিখে প্র্যাকটিস করো, ওগুলো একটাও রিপিট হবে না 25-এ। কিন্তু ওরকম টাইপের আসবে, ওই ধরনের আসবে। একটা পড়লা যে এই গল্পটা কে না জানে, অন্য জায়গায় দেখবে এই খবরটা কে না জানে, মানে এখানে শব্দ লেখা ছিল গল্প, এখানে হয়ে গেছে সব খবর। মানে এরকম ভাবে সেন্টেন্সটা চেঞ্জ করবে, কিন্তু বেসিক ফরম্যাটটা ঠিক থাকবে। তো তাহলে মানে তুমি 18 থেকে 24 প্র্যাকটিস করলে ভালো করে তোমার বাক্য রূপান্তরটা হয়ে যাচ্ছে।
বাগধারাও সেম। বাগধারা অবশ্যই আনসিন থাকবে, অবশ্যই দুই তিনটা আনসিন থাকবে, আমি পড়া শেষ করতে পারবো না, অচেনা থাকবে। তো অচেনা থাকুক সমস্যা নেই, সেন্টেন্স পড়ে ওইখানের বক্সের অপশন গুলো পড়ে একটু লিঙ্ক আপ করার চেষ্টা করতে হবে, কোনো কোনো না কোনো ভাবে লিঙ্ক হবে। মানে একটু মনোযোগ করলে না, এই যে অনেকেই কিন্তু তোমরা, তোমাদের বলতেছি তোমরা পারো আসলে, তো অনেকেই কিন্তু বাগধারায় যতগুলো হয়েছে এর মধ্যে দু তিনটা আন্দাজে দিছিল, আন্দাজে দেওয়ার পরেও সেটা কিন্তু হয়ে গেছে, কারণ এটা সেন্টেন্সের সাথে মিলে যায়। দু একটা একটু থাকে, কনফিউজিং থাকে যে এটা দিব না ওইটা দিব, কিন্তু এটা বেশি না। তো 18 থেকে 24-এর কোশ্চেন পেপার থেকে প্র্যাকটিস করলে সেইটাও আইডিয়া পাওয়া যাবে যে কি ধরনের হতে পারে। অ্যান্ড সন্ধির ক্ষেত্রে এই 18 থেকে 24-এর যে সন্ধিগুলো আছে, ওই শব্দটা না, কিন্তু ওই রুলসের ভিতরে যে শব্দগুলো আছে সেই শব্দগুলো রিপিট হওয়ার পসিবিলিটি খুব বেশি। তো তাইলে এই তিনটা জিনিসের জন্য আর আসলে আলোচনার কিছু নাই। আমি যদিও বাক্য রূপান্তর নিয়ে ক্লাস নিব, কিন্তু আলোচনার বেশি কিছু নাই, আমাদের এই ইয়ার গুলো ভালো করে প্র্যাকটিস করলেই হয়ে যাচ্ছে। এবং এটা এটা জাস্ট আপাতত বলতেছি, কিন্তু এটা কি ফাইনাল ধরে রেখো না, বাক্য রূপান্তর সবগুলো পড়ার চেষ্টা করবা। অন্তত বাক্য রূপান্তর আর সন্ধি তো আমরা আলোচনা করেছি, ফাইনাল আলোচনার সময় আরো কিছু সূত্র দেখাবো, ওই সূত্রগুলো হচ্ছে প্র্যাকটিস করবো। তো এই অংশটুকু গেল, এখানে আর বিশেষ কিছু বলার নেই। তারপর থাকছে ক্লোজ প্যাসেজ। ক্লোজ প্যাসেজের ক্ষেত্রেও কিছু তেমন কিছু বলার নাই। ক্লোজ প্যাসেজ আমি সাজেশনের মধ্যে কয়েকটা ইয়ার মেনশন করে রাখছি, 18 থেকে না, কয়েকটা ইয়ার, ডিফারেন্ট ডিফারেন্ট কয়েকটা ইয়ার। তো সেই ইয়ার গুলো একটু করে ফেলো। করে ফেললে কি হবে, ওইটার সাথে সিমিলার টাইপের কোন একটা শূন্যস্থান পূরণ হয়তো আমরা পাবো। এমসিকিউ তো সেম, এমসিকিউর জন্য বিশেষ কোনো নিয়ম নাই। নিয়ম আছে হচ্ছে ওই যে যেটা বলেছি অলরেডি, সেইটা দেখে খুঁজে 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 খুব দ্রুত দাগিয়ে ফেলতে হবে, এটার জন্য সময় বেশি ব্যয় করা যাবে না। এবার আসলাম কোশ্চেন অ্যান্সার অ্যান্ড ওয়ার্ড মিনিং, যেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে, এবং সেটা আমরা পরবর্তী ক্লাসে আলোচনা শুরু করব। ঠিক আছে? তো